ওয়েলকাম ভিউয়ার্স, আমি অভিজিৎ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। টুডে আই এক্সপ্লেনিং ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। দ্যাট মিন্স ইন্ডিয়াতে ব্যাংকিং সিস্টেম কিভাবে চালু হয়েছিল, কোন কোন সময়ে কি কি চেঞ্জেস হয়েছিল, আমাদের ইন্ডিয়াতে ব্যাংকিং সিস্টেম কিভাবে কাজ করে, সেন্ট্রাল ব্যাংক কি, মেনি থিংস আমি ডিসকাস করব এই ভিডিওটিতে। সো ভিউয়ার্স, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। বিফোর ইউ ওয়াচ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক বেল আইকন। ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। প্রথম ব্যাংক ইন্ডিয়াতে এস্টাবলিশ হয়েছিল 1770 সালে কলকাতাতে, আর ইউরোপিয়ান ম্যানেজমেন্টের আন্ডারে এটি তৈরি হয়েছিল। সেই সময় আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি এই ব্যাংক এস্টাবলিশে যোগদান করেছিল। আদার ব্যাংকসও সেট আপ হয়েছিল সেই সময়, ব্যাংক অফ কলকাতা। পরে এই ব্যাংক অফ কলকাতাটিকে রিনেমড করা হয়, যার ফলে নামটি চেঞ্জ হয়ে হয় ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ বেঙ্গল 1806 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এরপর ব্যাংক অফ বোম্বে 1840 সালে, ব্যাংক অফ ম্যাড্রাস 1843 সালে। এইসব ব্যাংকগুলিকে প্রেসিডেন্সি ব্যাংক বলা হতো। এগুলি অনেক বছর ধরে সেন্ট্রাল ব্যাংকের কাজ করত। এখন যেমন সেন্ট্রাল ব্যাংকের কাজ করে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তখনকারে এই তিনটে ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের কাজ করত। ইন প্রেজেন্ট টাইম এই তিনটে ব্যাংকে মার্জ করা হয়, এই তিনটে ব্যাংকে মার্জ করে করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফর্ম করা হয়। এসবিআই অনেক ওল্ডেস্ট ফাংশনাল ব্যাংক অফ ইন্ডিয়া। ভিউয়ার্স, 1843-এর পর 1881-তে ঔধ কমার্শিয়াল ব্যাংক ফাউন্ডেড করা হয়। তারপর 1894-এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপন করা হয় লাহোরে। এই ছিল ওল্ডেস্ট ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের হিস্ট্রি। এরপর ইন্ডিয়ান ব্যাংকিংয়ের সেই চেঞ্জেসটা নিয়ে কথা বলবো, যেই চেঞ্জেসটা হবার পর থেকে ভারতের আর্থিক ব্যবস্থার মধ্যে অনেক চেঞ্জেস এসেছে। 1 এপ্রিল 1935-এ এস্টাবলিশ করা হয়েছিল এমন একটি ব্যাংক যেটা দেশের বাকি সমস্ত ব্যাংকে কন্ট্রোল করবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইট ইজ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেই সময় 5 crore ক্যাপিটালের সঙ্গে এই ব্যাংক স্থাপন করা হয়। 1935-এর কথা বলছি। এই 5 crore ক্যাপিটালকে 5 লাখ ইকুইটি শেয়ারে ডিভাইডেড করা হয়। ওনারশিপ অলমোস্ট নন গভর্নমেন্ট শেয়ার হোল্ডারের কাছে চলে যায়। ভিউয়ার্স, এরপর আরবিআইকে ন্যাশনালাইজড করা হয় 1 জানুয়ারি 1949-এ। এই আরবিআইকে কন্ট্রোল করার জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হয়, তার মধ্যে 14টি ডিরেক্টর ইন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস, গভর্নর ছাড়াও 4 ডেপুটি ম্যানেজার অ্যান্ড 1 গভর্নমেন্ট অফিসিয়াল নিযুক্ত করা হয়। গভর্নর হলো চেয়ারম্যান অফ দ্য বোর্ড অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফ দ্য ব্যাংক। গভর্নর্সের কথা যদি বলি, ফার্স্ট গভর্নর স্যার স্মিথ ছিলেন 1935 to 37 পর্যন্ত, আর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিলেন সিডি দেশমুখ 1948 to 49 পর্যন্ত। নেক্সট, ফাংশনস অফ আরবিআই। রিজার্ভ ব্যাংকের ফিনান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে অনেক অবদান রয়েছে। মেন কাজগুলির মধ্যে যে মেন কাজটি পড়ে সেটা হলো ইস্যু অফ নোটস। রেগুলেট ইস্যু অফ ব্যাংক নোটস অ্যাবভ 1 রুপিস, মানে 1 টাকার বেশি নোট ছাপাতে পারে আরবিআই। আর একটা ইম্পর্টেন্ট নোটস হলো, রিজার্ভ ব্যাংক নোট ইস্যু করার আগে কিছু মিনিমাম রিজার্ভ থাকতে হবে। রিজার্ভ ব্যাংক অ্যাডপ্টেড দ্য মিনিমাম রিজার্ভ সিস্টেম ফর দ্য ইস্যু অফ নোটস। সাল 1957 থেকে এই রিজার্ভ সিস্টেমটা মেনটেন করে এসেছে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকে গোল্ড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ করে রাখতে হবে রুপিস 200 crore, যার মধ্যে গোল্ডের পরিমাণ থাকবে 115 কোটি, আর বাকি 85 crore থাকবে ফরেন এক্সচেঞ্জ। তো আরবিআইকে নিউ নোটস ইস্যু করার আগে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। সেকেন্ড ফাংশনস হলো ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট। আরবিআই ব্যাংকার্স, এজেন্ট অ্যান্ড অ্যাডভাইসার হিসেবে কাজ করে অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এছাড়া আরবিআই পাবলিক ডেট ম্যানেজ করে,
গভর্নমেন্টের জন্য। পাবলিক ডেট বলতে ভিউয়ার্স ট্রেজারি বিলস, বন্ড, লোন এগুলিকে বোঝায়। নেক্সট ফাংশন হলো ব্যাংকার্স ব্যাংক। রিজার্ভ ব্যাংক সেইভাবেই পারফর্ম করে বাকি ব্যাংকগুলোর ওপর যেভাবে বাকি ব্যাংকগুলো তাদের কাস্টমারদের সঙ্গে পারফর্ম করে। ভিউয়ার্স আরবিআই মানে এই ধারণাটা রাখতে হবে যে দেশের সমস্ত ব্যাংকের ফাদার হলো আরবিআই। অন্যান্য সমস্ত ব্যাংকে রেগুলেট অ্যান্ড কন্ট্রোল করে আরবিআই। নেক্সট কন্ট্রোলার অফ ক্রেডিট। কন্ট্রোলার অফ ক্রেডিট ভিউয়ার্স আরবিআই দেশের কমার্শিয়াল ব্যাংক দ্বারা ক্রিয়েট ক্রেডিটকে কন্ট্রোল করে। মানে কমার্শিয়াল ব্যাংক যেগুলি আছে, ব্যাংক অফ বরোদা, এলাহাবাদ, স্টেট ব্যাংক, এইসব ব্যাংকগুলো যে ক্রেডিট ক্রিয়েট করে কাস্টমারকে দিয়ে, কাস্টমারের দ্বারা, সেই ক্রেডিটটাকেও কন্ট্রোল করে আরবিআই। কীভাবে কন্ট্রোল করে না, যে মানিটারি পলিসি আছে সেই পলিসিকে রেগুলেট করে আরবিআই। মানিটারি পলিসি বলতে এখানে ভিউয়ার্স আপনারা জানেন সিএসআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট এগুলো হচ্ছে মানিটারি পলিসির মানিটারি পলিসির মধ্যে পড়ে। এগুলোকে কন্ট্রোল করে আরবিআই। তো এই যে রেট, এই যে সিএসআর এর পার্সেন্টেজ, রেপো রেটের পার্সেন্টেজ, এগুলোর পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট দেওয়া হবে, এই পার্সেন্টেজগুলোকে কন্ট্রোল করে আরবিআই। তো যার ফলে কমার্শিয়াল ব্যাংক যে ক্রেডিট ক্রিয়েট করে সেটার উপর কন্ট্রোল হয়ে যায় আরবিআই। তো বুঝতেই পারছেন রিজার্ভ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার কান্ট্রি। নেক্সট ফাংশন হলো কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জের রেটসের ক্ষেত্রে, ফরেন এক্সচেঞ্জের যে রেটস আছে তার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। রিজার্ভ ব্যাংক ফরেন কারেন্সিস বাই করে অ্যান্ড সেল করে এবং কান্ট্রির ফরেন এক্সচেঞ্জ ফান্ডকে প্রোটেক্টও করে। নেক্সট আইটি ফর্মুলেটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস। আইটি ফর্মুলেটস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস ইন দ্য মানিটারি পলিসি। আমি আগেই বলেছি রিজার্ভ ব্যাংক দেশের মানিটারি পলিসিকে রেগুলেট করে। তো এইভাবে আইটি ফর্মুলেটস আর অ্যাডমিনিস্ট্রেটরস মানিটারি পলিসির ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে রিজার্ভ ব্যাংক। এইসব ফাংশন ছাড়াও আরবিআই এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ানস মেম্বারশিপ অফ দ্য IMF অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক। এইসব যে IMF অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক আছে এদের এইসব সংস্থার এজেন্ট হিসেবে আরবিআই কাজ করে। আর একটা কথা বলবো ভিউয়ার্স, আরবিআই কোনো পার্সোনাল অ্যাকাউন্টকে মেনটেন বা অপারেটেড করে না। আরবিআই শুধুমাত্র দেশের ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে অপারেটেড করে আর অ্যাকাউন্টকে অপারেটেড করে, ব্যাঙ্কগুলোকে অপারেটেড করে। তো ভিউয়ার্স আমি যদি এখানে ভারতের ব্যাংকিং সিস্টেমের ওভারঅল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে দেখি, এটা প্রথম ক্রিয়েট হয়েছিল জানুয়ারি 1921-এ 3 প্রেসিডেন্সি ব্যাংক হিসেবে, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাংক অফ ম্যাড্রাস। তারপর 1955-এ এই ব্যাংকগুলো ন্যাশনালাইজ করার পর নেম চেঞ্জ করে করা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যে ব্যাংকটা কি ভিউয়ার্স আমরা SBI ব্যাংক বলে জানি। এই SBI ব্যাংকের হিস্ট্রি সহ ডিটেলস আমরা জেনে নেব। ভিউয়ার্স আমি আবার বলছি, এটা খুবই নলেজেবল ভিডিও, কম্পিটিটিভ এক্সাম বা ব্যাংক এক্সামের নলেজ বাড়ানোর জন্য খুবই হেল্পফুল। সো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা ইন্ডিয়ার লার্জেস্ট ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি। রেভিনিউ, অ্যাসেট অ্যান্ড মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে যদি বিচার করা হয় এটা ফার্স্ট র্যাঙ্ক স্থাপন করে। 2016-17 SBI এর অ্যাসেট ছিল $460 বিলিয়ন। তারপরে 13,577 আউটলেটস ইনক্লুডিং 191 ওভারসিজ ব্রাঞ্চেস অ্যান্ড এজেন্ট গ্লোবাল। SBI 7টা অ্যাসোসিয়েটেড ব্যাংককে কন্ট্রোল করে ইন 1960-তে। ইন্ডিয়ার যে
প্রাইমলি স্টেটগুলি আছে তাতে 7 রিজিয়নাল ব্যাংক এসবিআই কন্ট্রোল করে। প্রত্যেকটা ব্যাংকে রিনেমড করা হয়, যেমন স্টেট ব্যাংক অফ বিকানার অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, তারপরে স্টেট ব্যাংক অফ ট্রাভেনকোর, স্টেট ব্যাংক অফ সুরাষ্ট্রা, স্টেট ব্যাংক অফ ইন্দোর। এইসব প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে লোগো সেম ইউজ করা হয়। প্ল্যান ছিল এসবিআইকে মেগা ব্যাংক করার, যার ফলে লোগো সেম ইউজ করা হয় এবং ব্যাংকের নাম চেঞ্জ করে দেওয়া হয় স্টেট ওয়াইজ। সেই জন্য এসবিআই অ্যান্ড অল ইটস অ্যাসোসিয়েট ব্যাংক সেম লোগো ইউজ করে ব্লু কালারের। এই ছিল স্টেট ব্যাংকের হিস্ট্রি ইন ইন্ডিয়া। ভিউয়ার্স, এরপর ডিসকাস করব ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস। আমরা সবাই জানি ভারতে কিছু প্রাইভেট সেক্টর ব্যাংক আছে আর কিছু ব্যাংক আমরা সরকারি ব্যাংক হিসেবে জানি। আসলে সরকারি ব্যাংক বলতে ন্যাশনালাইজড ব্যাংকগুলোকেই বোঝায়। 19 জুলাই 1969-এ 14টি লার্জ কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় এবং এই ন্যাশনালাইজেশনের জন্য ব্যাংকগুলোকে মোর দ্যান 50 crore রিজার্ভ রাখতে হয়েছে। যেই ব্যাংকগুলি 1969-এ ন্যাশনালাইজেশন করা হয়েছিল সেই ব্যাংকগুলি হলো দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, দেনা ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র। এই 14টি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় 1969-এ। বাট এরপরেও 15 এপ্রিল 1980-তে 6টা প্রাইভেট সেক্টর ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়। ঠিক যেরকম 14টি কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল, ঠিক তেমনি 6টা প্রাইভেট সেক্টর ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়, যার ফলে এই 6টি ব্যাংকে মোর দ্যান 200 crore রিজার্ভ রাখতে হয়। এই ব্যাংকগুলি হলো আন্ধ্রা ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, বিজয়া ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স। এই 6টি ব্যাংক। এরপর ভিউয়ার্স, সেপ্টেম্বর 1993-তে নিউ ব্যাংক অফ ইন্ডিয়াকে মার্জ করা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে, যার ফলে ন্যাশনালাইজেশন ব্যাংকের সংখ্যা 20 থেকে 19টা হয়ে যায়। মানে মার্জ করা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে, তো দুটো ব্যাংক মিলে একটা ব্যাংক হয়ে যায়। সেই জন্য 20টা ন্যাশনালাইজড ব্যাংক থেকে 19টা হয়ে যায়। এই ন্যাশনালাইজড ব্যাংকগুলোকে পাবলিক সেক্টর কমার্শিয়াল ব্যাংকের আন্ডারে রাখা হয়, আর অন্যান্য কমার্শিয়াল ব্যাংকে প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকের আন্ডারে রাখা হয়। সো এইভাবে ভারতের ব্যাংকিং সিস্টেম চলে এসেছে। এছাড়াও আরও ব্যাংকস লাইক রিজিয়নাল রুরাল ব্যাংকস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রয়েছে। রিজিয়নাল রুরাল ব্যাংকস সেট আপ ইন 1975। এই ব্যাংকের মেন অবজেক্টিভ হলো রুরাল ইকোনমিকে ডেভেলপ করা। আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলি হলো SIDBI, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা এস্টাবলিশ হয়েছিল 1990-তে। স্মল স্কেল সেক্টরকে প্রমোট করার জন্য এটি স্থাপন করা হয়েছিল। এরকমভাবে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, 1982-এ স্থাপন করা হয়। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া 1 জানুয়ারি 1982-এ স্থাপন করা হয়। ন্যাশনাল হাউসিং ব্যাংক 1988-এ স্থাপন করা হয়। ভিউয়ার্স, এইভাবে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের সঙ্গে স্থাপন করা হয়। আর ভিউয়ার্স, আপনারা যদি আমার কাজকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাকে ফলো করতে চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ফেসবুক বা ইনস্টাগ্রামের আইডি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।